Hello MCU lovers, welcome back with another new MCU movie. I know আপনারাও আমার মতো ডেডপুল এন্ড উলভারিনের পর MCUর ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড মুভিটির জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন। ফাইনালি অনেক দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে 14 তারিখ মুভিটি মুক্তি হয়ে গেছে। মুভিটি দেখার পর আপনারা যদি আমার কাছে জানতে চান ভাই মুভিটি কেমন ছিল, তাহলে আমি এক কথাই বলবো জাস্ট মাইন্ড ব্লোয়িং। বিশেষ করে আমার অনেকদিন পর হালকে বড় পর্দায় দেখে মনের মধ্যে একটি অন্য ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল, তা সেটা সবুজ কালারের পরিবর্তে রেড কালারে হওয়ার পরেও। বক বক করে আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করতে চাই না, চলুন মেন ভিডিওতে জাম্প করা যাক। মুভিটির শুরুতে আমরা জেনারেল থান্ডারবোল্ট রোজকে দেখতে পাই। যারা 2008 সালের দ্য ইনক্রেডিবল হাল্ক মুভিকে দেখেছেন আই থিঙ্ক তারা তো খুব ভালোভাবে জেনারেল রোজকে চেনেন। এত বছর পর সামহাও জেনারেল রোজ আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছে। সেদিন রোজ হোয়াইট হাউসে ঢোকার পর দেশবাসীর জন্য প্রথম ভাষণ দেওয়ার আগে তার মেয়ের জন্য অপেক্ষা করছিল। ভাষণ দেওয়ার আগে রোজ যখন তার অ্যাসিস্ট্যান্টের কাছে জানতে চায় আমার মেয়ে কি আসেনি, তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় তার মেয়ে আসেনি। এই কথা শোনার পর রোজের মন খারাপ হয়ে যায়। সে তখন বুঝতে পারে তার মেয়ে এখনো তার উপর রেগে আছে। তার মেয়ে তার উপর কেন রেগে আছে আই থিঙ্ক তা তো সবাই জানেন। সো যাই হোক, জেনারেল রোজ তার প্রথম ভাষণে দেশবাসীকে বলে, আপনারা সবাই আমাকে ভোট দিয়ে এই দেশের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই হয়তোবা জানেন আমেরিকা সহ সম্পূর্ণ পৃথিবীকে ধ্বংস করার জন্য অনেকবার এলিয়েন পৃথিবীর উপর আক্রমণ করেছে। অনেক সময় এলিয়েনরা পোর্টাল খুলে আমাদের পৃথিবীতে চলে আসে, আবার অনেক সময় সেলেস্টিয়াল অবজেক্ট আমাদের পৃথিবীর মধ্য থেকে বেরিয়ে আসে। আমেরিকা বা পৃথিবীর দিকে যে কোনো বিপদে আসুক না কেন, আমি আপনাদেরকে কথা দিলাম আপনাদেরকে সাথে নিয়ে আমি সেই বিপদের মোকাবেলা করব। এরপরের সিনে আমরা স্যাম উইলসন এজ এ নিউ ক্যাপ্টেন আমেরিকাকে দেখতে পাই। ফ্যালকন বা ক্যাপ্টেন আমেরিকা আপনারা তাকে দুইটাই বলতে পারেন, কিন্তু আমি তাকে ফ্যালকনই বলবো, কারণ ক্যাপ্টেন আমেরিকা তো ক্যাপ্টেন আমেরিকা, আমাদের মন থেকে তার জায়গা আর কেউ নিতে পারবে না। সো যাই হোক, ফ্যালকন তখন একটি বারে বসে তাদের নতুন প্রেসিডেন্টের ভাষণ শুনছিল। প্রেসিডেন্টের ভাষণ দেওয়া শেষে টিভিতে বলা হচ্ছিল আজ থেকে 16 বছর আগে জেনারেল রোজ অ্যাবোমিনেশন আর হাল্কের সাথে যা করেছে সেই সবকিছু ভুলিয়ে দিয়েও আমেরিকার মানুষ তাকে প্রেসিডেন্ট হিসেবে সিলেক্ট করেছে। যেহেতু থান্ডারবোল্ট রোজ এখন ইউএস এর প্রেসিডেন্ট, তাই তাকে ফ্যালকনের সাথে মিলে কাজ করতে হবে। কিন্তু সবাই তো জানেনই নতুন ক্যাপ্টেন আমেরিকার সাথে থান্ডারবোল্ট রোজের অনেক আগে থেকে ঝামেলা চলছে। এখন দেখা যাক তারা কি তাদের দুইজনের সব ঝামেলা মিটিয়ে নতুন ভাবে সবকিছু শুরু করতে পারে কিনা। টিভিতে এইসব কথা শুনে ফ্যালকন একটি মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরের সিনে আমাদের একটি ল্যাবকে দেখানো হয়। ল্যাবটিকে দেখানোর পর আমরা বুঝতে পারি এই ল্যাবটি আসলে ইনক্রেডিবল হাল্ক মুভিতে দেখানো সেই ল্যাব, যে ল্যাবের মধ্যে এক্সপেরিমেন্ট করে হাল্ক আর অ্যাবোমিনেশনকে তৈরি করা হয়েছিল। সো যাই হোক, এরপরের সিনে আমাদের সোজা 5 মাস ফিউচারে নিয়ে যাওয়া হয়। সেখানে আমাদের টুরেস নামের একজন ইউএস আর্মি অফিসারের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। সেদিন টুরেসকে একটি মিশন পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছিল। হোয়াইট হাউস থেকে তাদেরকে জানানো হয়েছিল মেক্সিকোর একটি জায়গায় কিছু মাফিয়া মিলে একটি পার্সেলকে জাপানে পাচার করে দিচ্ছে। সেই পার্সেলের মধ্যে কি আছে তারা তা কেউ জানে না। তাদের মিশন হলো সেই পার্সেলটি জাপান যাওয়ার আগে হোয়াইট হাউসে ফিরিয়ে নিয়ে আসা। ইউএস আর্মির একটি স্কোয়াড সেখানে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাওয়ার কারণে সেখানে ক্যাপ্টেন আমেরিকাকে পাঠিয়ে দেওয়া হয়। ক্যাপ্টেন আমেরিকা যখন সেখানে যাচ্ছিল তখন তার আর টুরিস্টের মধ্যে কথোপকথন শুনে আমরা বুঝতে পারি তার আগে থেকে পরিচিত। কয়েক মিনিটের মধ্যেই ফ্যালকন সেখানে পৌঁছে যায়। সেখানে পৌঁছানোর পর ফ্যালকন সেখানে দুর্দান্ত একটি সুপার হিরো ল্যান্ডিং করে। হঠাৎ করে মাফিয়ারা সেখানে ফ্যালকনকে দেখে তারা যখনই ফ্যালকনকে মারতে যাবে ঠিক তখনই সেই জায়গায় অনেক পাওয়ারফুল একটি শক ওয়েভ এসে হিট করে। ফ্যালকন শব্দের চাইতে বেশি গতিতে এখানে আসার কারণে সেই শক ওয়েভটি আসলে এখানে এসে হিট করেছে। শক ওয়েভটি হিট করার পর এই সুযোগে ফ্যালকন একে একে তাদের সবাইকে মারতে শুরু করে। ফ্যালকনের এই নিউ স্যুটে অনেক পাওয়ারফুল কিছু অস্ত্র ইনক্লুড করা হয়েছে। মিশন কন্ট্রোল রুম থেকে টুরেস যখন ফ্যালকনের এইসব নতুন অস্ত্র দেখে তখন টুরেস তার সহকর্মীকে বলে উগান্ডা থেকে ফ্যালকনের বন্ধু ফ্যালকনকে অনেক পাওয়ারফুল একটি অস্ত্র গিফট করেছে। আফসোস আমি যদি এমন একটি স্যুট পেতাম তাহলে কতই না ভালো হতো। সো যাই হোক, একে একে ফ্যালকন বাইরে থাকা সব মাফিয়াদের চ্যাপ্টার ক্লোজ করার পর সে তার দুইটি ছোট ছোট ড্রোন দিয়ে সম্পূর্ণ বিল্ডিংটিকে স্ক্যান করে। স্ক্যান করার পর টুরেস সেখানে রেড ওয়াইনার নামের অনেক বড় একজন মাফিয়াকে দেখতে পায়। এই রেড ওয়াইনার আসলে সার্পেন্ট সোসাইটির প্রধান। তাকে সেখানে দেখে টুরেসের ব্যাপারটা অনেক সন্দেহজনক মনে হয়। রেড ওয়াইনার যখন বুঝতে পারে সেখানে ফ্যালকন চলে আসছে তখন সে তার টিমকে বলে প্যাকেজ নিয়ে এখান থেকে তাড়াতাড়ি পালাও। তার কথা মতো তার লোকেরা দুইটি টিমে ভাগ হয়ে যায়। একটি টিম পার্সেলটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, অন্য আরেকটি টিম ফ্যালকনের সাথে ফাইট করার জন্য সেখানে রয়ে যায়। ফ্যালকন আসার পর রেড ওয়াইনার লোকেরা যখন তার উপর আক্রমণ চালায় ঠিক তখন এখানে দুর্দান্ত একটি মারামারি শুরু
শুরু হয়ে যায়। ফ্যালকন ক্যাপ্টেন আমেরিকার শেলকে একদম ক্যাপ্টেন আমেরিকার মতনই ব্যবহার করে তাদেরকে মারতে শুরু করে। ফ্যালকন যখন একে একে সবার চ্যাপ্টার ক্লোজ করছিল ঠিক তখনই টুরেস তাকে কল করে। টুরেস ফ্যালকনকে জানায় একটি টিম প্যাকেজটি নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। এই জন্য টুরেস ফ্যালকনের কাছে তার পুরনো স্যুট ইউজ করার পারমিশন চায়। এই কথা শোনার পর ফ্যালকন তাকে বলে সুযোগে সদ্ব্যবহার করছো তাই না? আচ্ছা যাও আমার পুরনো স্যুট নিয়ে তাদেরকে থামাও, কিন্তু দেখো আবার মারা যেও না। একে একে সবার চ্যাপ্টার ক্লোজ করার পর ফ্যালকন যখন রেড ওয়াইনকে মারতে যাবে ঠিক তখনই ফ্যালকনকে মারার জন্য রেড ওয়াইন সুপার সোলজার ইউজ করা একজন লোককে তার দিকে পাঠিয়ে দেয়। এই লোকটিও তার শরীরের মধ্যে আসল ক্যাপ্টেন আমেরিকার মতো সুপার সোলজার সিরাম ইউজ করেছে। এই জন্য ফ্যালকন তার সাথে পেরে উঠছিল না। মারতে মারতে সে প্রায় ফ্যালকনকে মেরেই ফেলেছিল। অন্যদিকে টুরেস ততক্ষণে ফ্যালকনের স্যুট পরে সেখানে পৌঁছে গেছে। টুরেস যখন সেই প্যাকেজটিকে মাফিয়াদের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল এদিকে ফ্যালকন সেই লোকটির হাতে বেদরক পিটুনি খাচ্ছিল। মার খেতে খেতে এক পর্যায়ে রেগে মেগে ফ্যালকন তার হাত ভেঙে ফেলে। অবস্থা বেগতিক দেখে ততক্ষণে রেড ওয়াইন সেখান থেকে পালিয়ে গেছে। হাত ভাঙার পর ফ্যালকন তাকে মারতে মারতে তাকে একদম সেন্সলেস করে ফেলে। অন্যদিকে ততক্ষণে টুরেস সেই মাফিয়াদের হাত থেকে প্যাকেজটিকে উদ্ধার করে ফেলে। ফ্যালকনের স্যুট সাকসেসফুল ভাবে ইউজ করতে পেরে টুরেস তো খুশিতে একদম আত্মহারা। সো যাই হোক, এর পরের দিনে আমরা প্রেসিডেন্ট রুসকে দেখতে পাই। প্রেসিডেন্ট রুস তখন তার ওয়াইফের কবরে ফুল দিতে আসছিল। তখনই টুরেস তাকে ফোন করে জানায় তাদের মিশন সাকসেস হয়েছে আর তারা সেই পার্সেলটিকে হোয়াইট হাউসে পাঠিয়ে দিয়েছে। এই কথা বলে টুরেস ফ্যালকনের সাথে এসে দেখা করে। টুরেসকে ফ্যালকন তার নিজের পুরনো স্যুটে দেখে তাকে বলে সবই ঠিক আছে, কিন্তু ফ্যালকন হতে গেলে তোমাকে অনেক ভালো ফাইট শিখতে হবে। আমার জানা মতো একজন লোক আছে যে কিনা তোমাকে ফ্রি ফাইট শিখাতে পারে। এই কথা বলে ফ্যালকন টুরেসকে আইসিয়া নামের তার পুরনো একজন বন্ধুর সাথে দেখা করাতে নিয়ে যায়। আইসিয়াকে দেখার পর টুরেস হাসতে হাসতে বলে এই বৃদ্ধ লোক আমাকে কি শিখাবে। এটা শোনার পর আইসিয়া ডাম্বেলে এমন জোরে এক ঘুষি মারে এর ফলে ডাম্বেলটি টুরেসের মাথার উপর দিয়ে উড়ে গিয়ে পিছনে পড়ে। এটা দেখার পর টুরেস বুঝতে পারে সে আসলে ঠিক মানুষের কাছে আসছে। ফ্যালকন যখন টুরেসকে বলে এ হলো আইসিয়া তখন টুরেস তাকে বলে তার মানে উনি সেই ফেমাস আইসিয়া যে আসলে প্রথম ক্যাপ্টেন আমেরিকা ছিল। আইসিয়া টুরেসকে জানায় হ্যাঁ আমি প্রথম ক্যাপ্টেন আমেরিকা ছিলাম। টুরিস যখন তার কাছে জানতে চায় তাহলে আপনি এত বছর কোথায় ছিলেন তখন আইসিয়া তাকে বলে আমেরিকার একজন প্রেসিডেন্ট আমাকে 30 বছর দ্য রুফ নামের একটি জেলখানে আটকে রেখেছিল। সেখানে আটকে রেখে তারা আমার উপর নির্মম অত্যাচার চালায়। এর পাশাপাশি তারা আমার উপর এক্সপেরিমেন্টও চালায়। কিছুক্ষণ কথা বলে তারা তিনজন মিলে প্র্যাকটিস শুরু করে দেয়। তারা যখন প্র্যাকটিস করছিল ঠিক তখনই ফ্যালকনকে প্রেসিডেন্টের অ্যাসিস্ট্যান্ট কল করে প্রেসিডেন্টের অ্যাসিস্ট্যান্ট তাকে বলে প্রেসিডেন্ট তার সাথে কথা বলতে চায়। ফ্যালকনের সাথে যে প্রেসিডেন্ট কথা বলতে চায় কথাটি শোনার পর আইসিয়া সেখান থেকে চলে যায়। তার উপরে যে রাগ করে আইসিয়া সেখান থেকে চলে গেছে এই ব্যাপারটা বুঝতে পেরে ফ্যালকন তার সাথে গিয়ে কথা বলে। ফ্যালকন তাকে জানায় দেখো আমি জানি তুমি রুসকে পছন্দ করো না, মানছি তোমার উপর এক প্রেসিডেন্ট নির্মম অত্যাচার করেছে, কিন্তু সব প্রেসিডেন্ট তো আর এক না। যেহেতু প্রেসিডেন্ট আমাদেরকে ইনভাইট করেছে তার মানে আমাদেরকে সেখানে যেতে হবে। প্রথমে প্রেসিডেন্টের অ্যাসিস্ট্যান্ট শুধুমাত্র আমাকে ইনভাইট করলো, আমি তাকে সাফ জানিয়ে দিয়েছি যে যদি তোমরা চাও আমি সত্যি সত্যি সেখানে যাই তাহলে আমার সাথে তোমাদেরকে আইসিয়াকেও ইনভাইট করতে হবে। তাদের হাতে আর কোনো উপায় না থাকার কারণে তারা তোমাকেও হোয়াইট হাউসে ইনভাইট করেছে। এই কথা শোনার পর আইসিয়া প্রথমে যেতে না চাইলেও ফ্যালকন যখন তাকে অনেক রিকোয়েস্ট করে তখন সে আর ফ্যালকনের কথা ফেলতে পারে না। সেদিন রাতেই তাদেরকে হোয়াইট হাউসে নিতে একটি লাক্সারিয়াস গাড়ি তাদেরকে পিক আপ করতে আসে। হোয়াইট হাউসে যাওয়ার পর তারা দেখতে পায় সেখানে প্রায় পৃথিবীর সব দেশের প্রেসিডেন্টরা আসছে। টুরেসের ড্রিম ছিল হোয়াইট হাউসে আসা। সে হঠাৎ করে হোয়াইট হাউসে পৌঁছে যাওয়ার কারণে সে এক্সাইটেড হয়ে একের পর এক সেলফি তুলতে থাকে। অনেক সুন্দর করে সেলফি তোলার কারণে আইসিয়া তাকে বলে সেলফিগুলো আমার মোবাইলে ট্রান্সফার করে দাও। টুরেস যখন আইসিয়ার মোবাইলে সেলফিগুলো ট্রান্সফার করছিল তখন টুরেস বুঝতে পারে আইসিয়ার মোবাইল ঠিকঠাক মতো কাজ করছে না। সো যাই হোক, কিছুক্ষণ পর প্রেসিডেন্টের অ্যাসিস্ট্যান্ট এসে ফ্যালকনকে বলে তোমার সাথে প্রেসিডেন্ট কথা বলতে চায়। ফ্যালকন প্রেসিডেন্টের রুমে যাওয়ার পর প্রেসিডেন্ট সবাইকে বাইরে চলে যেতে বলে। সবাই বাইরে চলে যাওয়ার পর প্রেসিডেন্ট ফ্যালকনকে বলে দেখো আমি জানি তোমার সাথে আমার সম্পর্ক ভালো না, কারণ তোমার কাজ করার ধরন আর আমার কাজ করার ধরন কখনো মিলে না, কিন্তু তারপরও আমেরিকার ভালোর জন্য আমি তোমাকে এখানে আসতে বলেছি। আমি তোমার সাথে সব ঝামেলা মিটিয়ে নিয়ে একসাথে কাজ করতে চাই। যেহেতু পৃথিবীতে একের পর এক এলিয়েনরা আবারও আক্রমণ করছে এই জন্য আমি চাই তুমি পুনরায় আবারও অ্যাভেঞ্জারদেরকে একত্র করো। এই কথা শোনার পর ফ্যালকন তাকে বলে দেখুন আপনি কিন্তু একটি ট্রিটিতে সাইন করিয়ে সম্পূর্ণ অ্যাভেঞ্জারদেরকে ভেঙে দিয়েছিলেন, এখন আপনি আবার বলছেন পুনরায় অ্যাভেঞ্জার টিম গঠন করতে। এই কথা শোনার পর রোজ তাকে বলে হ্যাঁ মানছি আমি নিজে অ্যাভেঞ্জার ভেঙেছিলাম, এখন আমি বুঝতে পারছি সেই কাজটি সত্যি আমার করা একদম উচিত হয়নি। আর তখনকার আমি আর এখনকার আমির মধ্যে হাজার গুণ পার্থক্য। আমার কাঁধে এখন সম্পূর্ণ আমেরিকাকে রক্ষা করার দায়িত্ব
পড়েছে। রোসের মুখ থেকে এইসব কথা শোনার পর ফ্যালকন তাকে বলে আমি বিষয়টা নিয়ে ভেবে তারপর আপনাকে জানাবো। সো যাই হোক, এর কিছুক্ষণ পর হোয়াইট হাউসের মধ্যে প্রেসিডেন্ট অনেক বড় একটি মিটিং এর আয়োজন করে। সেই মিটিং এ প্রেসিডেন্ট সবাইকে বলে এখানে সবাইকে আসতে বলার একটি কারণ আছে। আপনারা হয়তোবা জানেন না, কয়েকদিন আগে আমাদের ইউএস আর্মির একটি টিম অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস উদ্ধার করে। মাফিয়ারা এই জিনিসটি জাপানের কাছ থেকে চুরি করেছিল। বলে রাখা ভালো, এই জিনিসটিকে সেলেস্টিয়ার অবজেক্টের ভিতর থেকে বের করা হয়েছে। ইন্টারনালসরা যে সেলেস্টিয়ার অবজেক্টটিকে জাপান সাগরে জমিয়ে দিয়েছিল, এই জিনিসটি সেখান থেকে বের করা হয়েছে। এই ধাতব পদার্থটির নাম অ্যাডমেন্টিয়াম, আর এটি ওয়াকান্ডার ভাইব্রেনিয়ামের চাইতেও কয়েক গুণ বেশি শক্তিশালী। তার মুখ থেকে এইসব কথা শোনার পর সবাই তো একদম অবাক হয়ে যায়। প্রেসিডেন্ট সবাইকে আরো বলে আমি চাই এই জিনিসটিকে সবাই মিলে একত্রভাবে উত্তোলন করতে। একবার যদি আমরা এই জিনিসটিকে এক্সট্রাক্ট করতে পারি তাহলে আমাদের সম্পূর্ণ পৃথিবীর চিত্রই বদলে যাবে। কারণ এই জিনিসটি দিয়ে আমরা অনেক পাওয়ারফুল অস্ত্র তৈরি করার পাশাপাশি অনেক ভালো ভালো জিনিস তৈরি করতে পারবো। এই জন্য আমি জাপানের প্রেসিডেন্টের কাছে অনুরোধ করব আমাদের একটি টিমকে সেখানে গিয়ে পর্যবেক্ষণ করতে দিন। এই কথাটি শোনার সাথে সাথে হঠাৎ করে আইসিয়া একটি বন্দুক নিয়ে তার উপর আক্রমণ করে বসে। হঠাৎ করে আইসিয়া প্রেসিডেন্টের উপর আক্রমণ করার কারণে সেখানে অনেক হইচই পড়ে যায়। আইসিয়ার পাশাপাশি আর কয়েকজন হোয়াইট হাউসের সিকিউরিটি গার্ডরা প্রেসিডেন্টকে মারার জন্য চেষ্টা করতে থাকে। সে চারজনকে ধরে ফ্যালকন যখন আইসিয়াকে ধরতে যাবে ঠিক তখনই আইসিয়া সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। হোয়াইট হাউসের বাইরে আসার পর এক পর্যায়ে আইসিয়াকে চারিদিক দিয়ে পুলিশ ঘিরে ফেলে। এত পুলিশ দেখার পর আইসিয়া ফ্যালকনকে বলে এইসব কি হচ্ছে, আমার সাথে কি হচ্ছে, আমি এখানে কি করে আসলাম। আইসিয়াকে দেখে তখন মনে হচ্ছিল আইসিয়া তখন নিজের বশে ছিল না। ফ্যালকন তখন আইসিয়াকে বলে তুমি যা করেছ চুপচাপ পুলিশের কাছে আত্মসমর্পণ করো, নয়তোবা তারা তোমাকে মেরে ফেলবে। ফ্যালকনের কথা মতো আইসিয়া তখন পুলিশের কাছে আত্মসমর্পণ করে। যাওয়ার আগে আইসিয়া ফ্যালকনকে বলে যায় দেখো আমার সাথে কি হচ্ছে, আমি তা কিছুই জানি না। এইসব আসলে কি হচ্ছে ফ্যালকন তখন কিছুই বুঝতে পারছিল না। সেখান থেকে ফ্যালকন সোজা প্রেসিডেন্টের সাথে কথা বলতে প্রেসিডেন্টের কাছে চলে যায়। প্রেসিডেন্টের কাছে যাওয়ার পর ফ্যালকন তার কাছে জানতে চায় আপনি কি ঠিক আছেন। এই কথা শোনার পর প্রেসিডেন্ট তাকে বলে হ্যাঁ আমি ঠিক আছি, আর এমনিতেও এর আগেও আমার উপর অনেকবার হামলা হয়েছে। আমি ভাবতেই পারছি না তোমার বন্ধু হোয়াইট হাউসের মধ্যে এসে আমাকে মারার চেষ্টা করেছে। ফ্যালকন প্রেসিডেন্টকে বলে আমি 100% শিওর এখানে কোনো একটা ঝামেলা আছে। আইসিয়া কোনোদিনও আপনার উপর আক্রমণ করতে পারে না। একজন লোক 30 বছর জেল খাটার পর কি জন্যই বা আবার নতুন করে জেলে যাওয়ার জন্য আপনার উপর আক্রমণ করবে। ফ্যালকনের এই কথা শোনার পর প্রেসিডেন্টের সিকিউরিটি এজেন্ট রুট ফ্যালকনকে বলে তুমি তো জানো আইসিয়া ইউএস এর একজন প্রেসিডেন্টের জন্য বিনা কারণে 30 বছর জেল খেটেছে। জেলের মধ্যে তার উপর যেই সব অত্যাচার করা হয়েছে আই থিঙ্ক সেই কারণটাই যথেষ্ট প্রেসিডেন্টের উপর আক্রমণ করার জন্য। ফ্যালকন তখন আইসিআর হয়ে প্রেসিডেন্টের কাছে রিকোয়েস্ট করে বলে প্রেসিডেন্ট আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে, আমাকে আইসিআর সাথে কথা বলতে দিন, আমি তার সাথে কথা বলে আপনাকে জানাবো সে কেন আপনার উপর আক্রমণ করলো। প্রেসিডেন্ট তখন ফ্যালকনকে সাফ জানিয়ে দেয় আজকে থেকে তোমার আর আমার কোনো প্রয়োজন নেই। মিডিয়া যদি একবার জানতে পারে তোমার বন্ধু আমার উপর আক্রমণ করেছে তারপর আমি তোমার সাথে মিলে কাজ করেছি তাহলে আমার মান সম্মানের 13টা বেজে যাবে। এই জন্য আমি বলছি তুমি এখান থেকে চলে যাও। আর হ্যাঁ, আমি যে তোমাকে অ্যাভেঞ্জার পুনরায় গঠন করতে বলেছিলাম সেটার কথাও ভুলে যাও। প্রেসিডেন্টের মুখ থেকে এইসব কথা শোনার পর ফ্যালকন রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে যায়। সেখান থেকে যাওয়ার পর ফ্যালকন প্রেসিডেন্ট বারণ করা সত্ত্বেও তার একজন বন্ধু সহায়তা সে আইসিআর সাথে দেখা করে। তার আর্মি অফিসার বন্ধু ফ্যালকনকে বলে যায় তোমার হাতে মাত্র 5 মিনিট সময় আছে, যদি এটা কেউ জানতে পারে তাহলে আমার চাকরিও চলে যেতে পারে। সো যাই হোক, আইসিআর সাথে দেখা করার পর ফ্যালকন তার কাছে প্রথমে জানতে চায় কেন তোমাকে আমি বিশ্বাস করে হোয়াইট হাউসে নিয়ে আসলাম, তুমি আমার মান সম্মান ধুলিসাৎ করে প্রেসিডেন্টের উপর কেন আক্রমণ করলে। আইসিআর ফ্যালকনকে জানায় দেখো তখন কি হয়েছিল আমার কিছুই মনে নেই, আমার শুধুমাত্র মনে আছে আমি টুরেসের কাছ থেকে ছবি নিতে চাচ্ছিলাম কিন্তু ছবি নেওয়ার সময় আমার ফোনটি উল্টাপাল্টা কাজ করছিল। এরপর আমি নিজেকে খুঁজে পাই হোয়াইট হাউসের বাইরে পুলিশের সামনে। এর মধ্যে কি হয়েছে তা আমি কিছু জানি না। সত্যি কথা বলতে কি আমার কপালই খারাপ, বিনা কারণে আমি 30 বছর জেল খেটেছি। আর এখন যেই মামলায় ফেসে গেছি আমার মনে হয় না আমি আর জেল থেকে বের হতে পারবো। যেহেতু আমি চোরাবালিতে ফেসে গেছি এই জন্য আমি তোমাকে বলছি আমাকে উদ্ধার করতে এসে তুমি ওই ঝামেলায় ফেসো না। এইসব কথা বলে আইসিয়া ফ্যালকনকে সেখান থেকে চলে যেতে বলে। আর এদিকে ফ্যালকন আর আইসিয়ার কথোপকথন ততক্ষণে প্রেসিডেন্টের অ্যাসিস্ট্যান্ট রুথ সবকিছুই শুনছিল। তখন আমরা বুঝতে পারি রুথের কথা মতো সেই আর্মি অফিসার ফ্যালকনকে সেখানে ঢুকতে দিয়েছিল। সো যাই হোক, ফ্যালকন সেখান থেকে চলে যাওয়ার সময় সে টুরিস্টকে ফোন করে। ফ্যালকনের কথা মতো টুরিস্ট ইললিগাল জানা সত্ত্বেও হোয়াইট হাউসের সিসিটিভি ক্যামেরা হ্যাক করে। এরপর টুরিস্ট সেই সিসিটিভি ফুটেজে অনেক রহস্যময় একটা জিনিস দেখতে পায়। সে যখন আইসিআর ফোনে ফটো ট্রান্সফার করছিল তখন আইসিআর ফোনটি অনেক ব্লিঙ্ক করছিল। কন্টিনিউয়াসলি আইসিআর ফোনের ডিসপ্লেটি ব্লিঙ্ক করতে থাকার কারণে আইসিআর তখন সম্মোহিত হয়ে যায়। আইসিআর পাশাপাশি সেখানে থাকা আরো 4 জন সিকিউরিটি গার্ডের ফোনও একইভাবে ব্লিঙ্ক করছিল। এগুলো দেখে টুরিস্ট বুঝতে পারে দূর থেকে কেউ তাদেরকে নিজের বশে করে নিয়েছিল। অন্যদিকে এফবিআই এজেন্ট রুথও সেই বিষয়টাই দেখছিল। রুথও দেখতে পায় প্রেসিডেন্টের উপর আক্রমণ করার কিছুক্ষণ আগে তাদের সবার মোবাইল ব্লিঙ্ক করছিল। এর পাশাপাশি আক্রমণ করার কয়েক সেকেন্ড আগে ওয়াকিটকিতে একটি গান
গান বেজে ওঠে। রুথ তখন বুঝতে পারে এই গানটির মাধ্যমে আসলে আক্রমণ করতে ইঙ্গিত করা হয়েছিল। অন্যদিকে ফ্যালকন এইসব ব্যাপার জানার পর তার সেদিনের মিশন নিয়ে একটি সন্দেহ জাগে। ফ্যালকন টুরিস্টকে বলে, সেদিন যে আমরা সেই পার্সেলটিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসলাম, তুমি কি একটা জিনিস খেয়াল করেছো, সেই পার্সেলটিকে কিন্তু তারা কোথাও নিয়ে যাচ্ছিল না, সেই পার্সেলটিকে তারা সেখানে রেখে দিয়েছিল। কেউ এত মূল্যবান জিনিস এত কম সিকিউরিটির মধ্যে সেখানে কেন রাখবে? তারা চাইলে সেই জিনিসটি নিয়ে আমরা আসার আগে সেখান থেকে পালিয়ে যেতে পারতো, কিন্তু তারা সেটা করেনি। আমার মনে হচ্ছে তারা চাচ্ছিল আমরা যেন সেখানে গিয়ে সেই জিনিসটিকে উদ্ধার করে নিয়ে আসি। তারা জানতো সেই জিনিসটিকে উদ্ধার করার পর আমরা হোয়াইট হাউসে নিয়ে যাব, আর এত বড় একটি মিশন সাকসেসফুল হওয়ার কারণে আমাদেরকে হোয়াইট হাউসে ইনভাইট করা হবে। এরপর তারা সুযোগ মতো আইসিএকে সম্মোহন করে প্রেসিডেন্টের উপর আক্রমণ করিয়েছে। তারা জানতো আইসিএকে যদি একবার এই ট্র্যাপে ফেলা যায় তাহলে সে ফেসে যাবে, কারণ সবাই জানে আইসিএ ইউএস প্রেসিডেন্টের জন্য বিনা কারণে 30 বছর জেল খেটেছে। তার উপর প্রেসিডেন্ট হত্যার মামলা লাগিয়ে দিলে সবাই বিশ্বাস করত কাজটি যেই করে থাক না কেন সে অনেক বুদ্ধিমান একজন লোক এবং আমাদেরকে তাকে খুঁজে বের করতেই হবে। এর পাশাপাশি ফ্যালকন টুরেসকে আরো বলে, আমি চাই তুমি ইউএস প্রেসিডেন্টের নতুন এজেন্ট রুথের কুণ্ডলি বের করো। আমি জানতে চাই রুথ আসলে কে, সে কি জন্য বা প্রেসিডেন্টের অ্যাসিস্ট্যান্ট হয়েছে। এই কথা বলে সে যখন টুরিস্টের সাথে দেখা করতে যাচ্ছিল ঠিক তখনই হঠাৎ করে মাঝ রাস্তায় রেড ওয়াইন ফ্যালকনের গাড়িতে আক্রমণ করে বসে। বুম মেরে রেড ওয়াইন ফ্যালকনের গাড়ি উড়িয়ে দেওয়ার পর সে একজনকে ফোন করে। ফোন করার পর সে বলে ফ্যালকনের চ্যাপ্টার ক্লোজ। এই কথা বলে সে যখন ফ্যালকন মারা গেছে কিনা শিওর হতে যায় ঠিক তখনই ফ্যালকন তার উপর আক্রমণ করে বসে। এরপরে এখানে রেড ওয়াইন ভার্সেস ফ্যালকন দুর্দান্ত একটি ফাইট শুরু হয়ে যায়। কিছুক্ষণ দুর্দান্ত ফাইট চলার পর এক পর্যায়ে ফ্যালকন তাকে ধরে ফেলে। তার বুকের ডান পাশে একটি ছুরি ঢুকিয়ে দিয়ে ফ্যালকন তার কাছে জানতে চায়, সত্যি করে বলো তুমি কার হয়ে কাজ করো। রেড ওয়াইনের কিছু বলার আগেই তার ফোনে একটি কল আসে। কলটি রিসিভ করার পর বিপরীত সাইড থেকে ফ্যালকনকে বলা হয়, তুমি অনেক ভালো ফাইট করেছো, কিন্তু এরপরে কি হবে? তুমি যাকে ধরেছো সে কেন পৃথিবীর কেউ জানে না। এরপরের সিনে আমরা দেখতে পাই প্রেসিডেন্ট ইন্ডিয়ার প্রধানমন্ত্রী আর ফ্রান্সের প্রধানমন্ত্রীর সাথে জরুরি একটি মিটিং ডেকেছে। সেই মিটিং এ ইউএস প্রেসিডেন্ট তাদেরকে বলে, আমি চাই আপনারা আমার সাথে থাকুন। যদি আপনারা আমার সাথে থাকেন তাহলে আমরা সবাই মিলে সেই সম্পদ উত্তোলন করতে পারবো। এই কথা শোনার পর ইন্ডিয়ার প্রেসিডেন্ট তাকে বলে, আজকে হোয়াইট হাউসে যা হয়েছে তারপর পৃথিবীর আর কোনো দেশের প্রেসিডেন্ট আপনার উপর বিশ্বাস করবে না, কারণ আপনি তো আপনার নিজের বাড়িতেই সেফ না, তাহলে আমাদের কি রক্ষা করবেন? তারপরেও সেই সেলেস্টিয়াল অবজেক্টে যেহেতু জাপান সাগরে রয়েছে, আপনি যদি জাপানের প্রধানমন্ত্রীকে রাজি করাতে পারেন তাহলে আমরা আপনাদের সাথে আছি। তাদের এই কথা শুনে ইউএস প্রেসিডেন্ট তাদেরকে বলে, আমি যে করে হোক জাপানের প্রধানমন্ত্রীকে রাজি করাবই। এরপরের সিনে আমরা দেখতে পাই ফ্যালকন টুরেসের কাছে পৌঁছে গেছে। সেখানে যাওয়ার পর ফ্যালকন রেড ওয়াইনারের ফোন দিয়ে টুরেসকে বলে, এই মোবাইলের লাস্ট কল ট্র্যাক করো। টুরেস যখন সেই মোবাইলটিকে আনলক করছিল তখন টুরেস ফ্যালকনকে বলে, তোমার কথা মতো আমি রুথের কুণ্ডলি বের করেছি। গেস হোয়াট, রুথ আমাদের ব্ল্যাক উইডোর মতো হাইলি ট্রেন্ড একজন সোলজার। ব্ল্যাক উইডোর মতো সেও ইসরায়েলে বড় হয়েছে। তারা যখন রুথকে নিয়ে কথা বলছিল তখন ফ্যালকন একটি জিনিস খেয়াল করে। সে সিসিটিভি ফুটেজে দেখতে পায় আইসি একদম প্রেসিডেন্টের কাছেই ছিল। তার যদি প্রেসিডেন্টকে মারার উদ্দেশ্যই থাকতো তাহলে সে ইজিলি প্রেসিডেন্টকে মেরে ফেলতে পারতো। তার মানে এটাই দ্বারা আইসিকে দিয়ে যে এই কাজটি করিয়ে থাক না কেন তার উদ্দেশ্য প্রেসিডেন্টকে মারা ছিল না। সো যাই হোক, কিছুক্ষণের মধ্যে টুরেস সেই ফোনের লাস্ট কলের লোকেশন বের করে ফেলে। তারা তখন দেখতে পায় সেই ফোনটি একটি ইউএস বেস ক্যাম্প থেকে করা হয়েছিল। গুগল ম্যাপের মধ্যে সেই জায়গায় কোনো স্যাটেলাইট ইমেজ নেই। তার মানে এই জায়গায় যা করা হয় তা অনেক সিক্রেট ভাবে করা হয়। লোকেশনটি পাওয়ার পর ফ্যালকন আর টুরেস সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে এফবিআই এজেন্ট রুথ তখন আইসিএ বাদে বাকি যে 4 জন ছিল তাদের সাথে দেখা করতে চায়, কিন্তু রুথ যখন সেখানে যায় তখন সে দেখতে পায় একজন আর্মি অফিসারও সেদিকে এগিয়ে যাচ্ছে। রুথকে দেখে কোনো কিছু না বলে আর্মি অফিসার সেই বন্দীদেরকে মেরে ফেলে। বন্দীদেরকে মারার পর সেই আর্মি অফিসার নিজের মাথায় গুলি করে নিজেও সুইসাইড করে। এগুলো দেখে রুথ অনেক অবাক হয়ে যায়। একটি জিনিস রুথ খেয়াল করে দেখতে পায়, সেখানেও সে একই মিউজিক পাচ্ছে যে মিউজিক হোয়াইট হাউসের মধ্যে বেজেছিল। তার আর তখন বুঝতে বাকি থাকে না যে এই কাজটির পিছনে অন্য কেউ আছে। এই জন্য সে আইসিয়াকেও সেই কারাগার থেকে তার রুফে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেয়। এরপরের সিনে আমরা দেখতে পাই প্রেসিডেন্ট জাপানের প্রেসিডেন্টের সাথে কথা বলতে জাপানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। সে যখন জাপানে যাচ্ছিল ঠিক তখনই তার ফোনে একটি কল আসে। কলটি রিসিভ করার পর বিপরীত সাইড থেকে সেই লোকটি প্রেসিডেন্টকে বলে, তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি প্রেসিডেন্ট হওয়ার পর আমাকে মুক্ত করে দিবে, কিন্তু তুমি সেটা করনি। আমার সাথে বিশ্বাসঘাতকতা করার ফল কতটা ভয়ঙ্কর হবে সেটা তুমি সামনে বুঝতে পারবে। আর হ্যাঁ, খুব শীঘ্রই তোমার এই সিক্রেট ল্যাবের ব্যাপারে পৃথিবীর মানুষ জেনে যাবে। এই কথা শোনার পর প্রেসিডেন্ট সোজা রুথকে ফোন করে। রুথকে ফোন করার পর প্রেসিডেন্ট তাকে বলে, তুমি যেখানেই থাকো না কেন সোজা আমাদের সিক্রেট ল্যাবে চলে যাও। অন্যদিকে টুরেস আর ফ্যালকন ততক্ষণে সেই ল্যাবের কাছে পৌঁছে গেছে। সেখানে যাওয়ার পর তারা দেখতে পায় ল্যাবের চারপাশে অনেক টাইট সিকিউরিটি দিয়ে ঘেরা। তার মানে এখানে যাই হয়ে থাক না কেন তা অনেক সিক্রেট কোনো জিনিস। ফ্যালকন তার ড্রোনের সাহায্যে সিকিউরিটি গার্ডদের চোখ ফাঁকি দিয়ে সেই ল্যাবের মধ্যে ঢুকে পড়ে। সেখানে যাওয়ার পর তারা যা দেখে তা দেখার পর তাদের চোখ কপাল
কপালে উঠে যায়, কারণ সেই ল্যাবে শত শত মানুষের ডিএনএ স্যাম্পল রয়েছে। সেখানে ব্রুস ব্যানার, আইসিআই এর পাশাপাশি প্রেসিডেন্টের ডিএনএ স্যাম্পলও রয়েছে, আর তাদের সবার এই ডিএনএ দিয়ে এখানে অনেক ভয়ঙ্কর কিছু করা হচ্ছিল। অন্যদিকে ততক্ষণে ইউএস প্রেসিডেন্ট জাপান পৌঁছে যায়। সেখানে যাওয়ার পর ইউএস প্রেসিডেন্ট জাপানের প্রেসিডেন্টকে বুঝিয়ে বলে, দেখুন আমাদেরকে একত্র হয়ে মিলে কাজ করতে হবে। এই কথা শোনার পর জাপানের প্রেসিডেন্ট ইউএস এর প্রেসিডেন্টকে বলে, আপনার কি প্ল্যান? আমি সেটা ধরে ফেলেছি। আমার সিক্রেট এজেন্টরা আপনার গোপন প্ল্যানের ব্যাপারে জেনে গেছে। তাদের অনুসন্ধানে বেরিয়ে আসছে আপনার সিআইএ এজেন্টরাই আমাদের সেই জিনিসটিকে চুরি করেছিল। আমাদের নিজেদের জিনিস চুরি করে হোয়াইট হাউসে নিয়ে গিয়ে আবার আপনারা আমাদেরকে সেটা ফিরিয়ে দিয়েছেন, যাতে করে পৃথিবীর মানুষ এটা মনে করে ইউএসএ সবসময় জাপানের ভালো চায়। কিন্তু এখন তো আপনারা ধরা পড়ে গেছেন, আমি আর আপনাদের সাথে কাজ করব না। যারা একবার ধোঁকা দিতে পারে তারা বারবার ধোঁকা দিতে দ্বিধাবোধ করবে না। জাপানের প্রধানমন্ত্রীর মুখ থেকে এইসব কথা শুনে ইউএস প্রেসিডেন্ট অনেক রেগে যায়। সে বলে, আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। আমাদের অফিসাররা যদি এই জিনিসটিকে চুরি করতোই তাহলে আর আপনাদের কাছে ফিরিয়ে দিত না। আর রইল কথা একসাথে কাজ করার, আপনি যদি আমাদের সাথে মিলে কাজ নাও করে থাকেন, তারপরে সে সম্পূর্ণ সেলেস্টিয়াল অবজেক্টের খনিজ সম্পদের একমাত্র দাবিদার হলো আমেরিকা। প্রয়োজনে আমেরিকা জাপানের উপর আক্রমণ করে হলো সেই জিনিসটিকে ছিনিয়ে নেবে। এই কথা বলে জাপানের প্রেসিডেন্টকে থ্রেট দিয়ে আমেরিকার প্রেসিডেন্ট সেখান থেকে সোজা তাদের সমুদ্রের মাঝখানে বেস ক্যাম্পে চলে যায়। অন্যদিকে সেই সিক্রেট ল্যাবে টুরেস কম্পিউটার কাটাকাটি করার পর জানতে পারে যে এই প্রেসিডেন্টের উপর আক্রমণ করেছে সে এখানেই থাকতো, কারণ এই লোকটি লাইটকে ইউজ করে যে কোনো মানুষকে নিজের বশে নিয়ে নিতে পারতো। তারা সবকিছু জেনে যাওয়ার পরই সেই লোকটি তাদের সামনে চলে আসে। তাকে দেখার পর আমরা বুঝতে পারি এই লোকটি আসলে স্ট্যান। যারা ইনক্রেডিবল হাল্ক মুভি দেখেছেন তারা তো স্ট্যানকে খুব ভালোভাবে চিনেন। ইনক্রেডিবল হাল্ক মুভি শেষে স্ট্যানের শরীরে হাল্কের রক্ত চলে যায়। এর ফলে স্ট্যান হাল্কের মতো না হলেও তার মাথা কয়েকশো কম্পিউটারের চাইতে বেশি বুদ্ধিমান হয়ে যায়। এই জন্য স্ট্যান তার এই বুদ্ধি ইউজ করে সে চাইলে যে কোনো কিছুই করতে পারে। স্ট্যানকে দেখার পর ফ্যালকন তার কাছে জানতে চায়, তুমি কেন প্রেসিডেন্টকে মারার চেষ্টা করেছ? এটা শোনার পর স্ট্যান তাকে বলে, সবাই কেন মনে করে আমি প্রেসিডেন্টকে মারার চেষ্টা করেছি? যদি আমার উদ্দেশ্য প্রেসিডেন্টকে মারাই হতো তাহলে আমি তাকে অনেক আগে মারতে পারতাম। সে আমাকে কথা দিয়েছিল প্রেসিডেন্ট হওয়ার পর সে আমাকে মুক্ত করে দেবে, কিন্তু সে আমার সে কথা রাখেনি। তার এইসব কথা শুনে ফ্যালকন তাকে বলে, অনেক হয়েছে বক বক। এই কথা বলে ফ্যালকন যখন তাকে মারতে যায় ঠিক তখন স্ট্যান কিছু ইউএস আর্মিকে নিজের বশে এনে ফ্যালকনের উপর লেলিয়ে দেয়। ফ্যালকন আর টুরেস মিলে যখন সে আর্মি অফিসারদের সাথে ফাইট করছিল এই সুযোগ স্ট্যান সেখান থেকে পালিয়ে যায়। আর্মি অফিসারদেরকে মারার পর টুরেস আর ফ্যালকন যখন স্ট্যানকে খুঁজছিল তখন তারা দেখতে পায় সেখানে রুথ চলে আসছে। সেখানে আসার পর রুথ ফ্যালকনকে বলে, তুমি ঠিক ছিলে। আইসিআকে সম্মান করে স্ট্যান প্রেসিডেন্টকে মারার প্ল্যান করেছিল। এই কথা শোনার পর ফ্যালকন তাকে বলে, স্ট্যানের প্ল্যান প্রেসিডেন্টকে মারা না, তার প্ল্যান অনেক বড় কোনো কিছু। সে জাপানের কাছ থেকে অ্যাডমিনিয়াম চুরি করেছিল। এরপর সে একজন এফবিআই অফিসারের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকেই সে অ্যাডমিনিয়াম চুরি করার মাফিয়াগুলোকে টাকা পেমেন্ট করে, যাতে করে জাপানের গোয়েন্দা অনুসন্ধান করার সময় বুঝতে পারে এই কাজটি ইউএস আর্মিরাই করেছে। স্ট্যান আসলে জাপান আর ইউএস এর মধ্যে একটি জামালা লাগিয়ে দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধানোর প্ল্যানিং করছে। এর জন্য আমাদের যত তাড়াতাড়ি সম্ভব হোয়াইট হাউসে গিয়ে প্রেসিডেন্টকে এই ব্যাপারে জানাতে হবে। এই কথা শোনার পর রুথ ফ্যালকনকে বলে, কিন্তু প্রেসিডেন্ট তো অলরেডি জাপান সাগরে রয়েছে। এই কথা শোনার পর ফ্যালকন তাকে বলে, তাহলে আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব সেখানে পৌঁছাতে হবে। কিন্তু তারা যতক্ষণে সেখানে যায় ততক্ষণে ইউএস প্রেসিডেন্ট জাপানের আর্মিকে ভয় দেখাতে দুইটি ফাইটার জেটকে তাদের রণতরী থেকে উত্তোলন করতে বলে। টেক আপ করার কিছুক্ষণ পরই সেই দুইটি ফাইটার জেটকে স্ট্যান নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। গান শুনিয়ে সে ফাইটার জেটের পাইলটগুলোকে নিজের বশে নিয়ে নেওয়ার পর স্ট্যান তাদেরকে বলে তারা যেন গিয়ে জাপান শিপের উপর আক্রমণ করে। ধীরে ধীরে সে পাইলটগুলো যখন জাপান শিপের দিকে এগিয়ে যাচ্ছিল ততক্ষণে সেখানে ফ্যালকন আর টুরেস পৌঁছে যায়। ফ্যালকন যখন জানতে পারে তাদের বিমানের পাইলটরা তাদের কোনো কথা শুনছে না তখন ফ্যালকন আর টুরেস মিলে তাদেরকে থামানোর জন্য সেদিকে যেতে শুরু করে। কিন্তু তারা যতক্ষণে সেখানে যায় ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। তারা জাপান শিপের উপর আক্রমণ করে বসেছে। আমেরিকার বিমান থেকে কয়েকটি মিসাইল যখন জাপান শিপে এসে হিট করে তখন জাপান শিপ থেকে কয়েকটি বিমান ফ্লাই করে। জাপানের ফাইটার শিপগুলো তখন আমেরিকার শিপের দিকে এগিয়ে যাচ্ছিল। ফ্যালকন তাদেরকে বোঝানোর চেষ্টা করার পর তারা ফ্যালকনের কোনো কথাই শুনছিল না। এক পর্যায়ে তারা আমেরিকান শিপ লক্ষ্য করে একের পর এক মিসাইল ছুড়তে থাকে। ফ্যালকন আর টুরিস্ট দুইজনে মিলে সে মিসাইলগুলোকে একে একে ইন্টারসেপ্ট করতে থাকে। মিসাইলগুলোকে ইন্টারসেপ্ট করার পর ফ্যালকন ইউএস আর্মির দুটি প্লেনকে ভূপাতিত করে। ফ্যালকন যে তাদের নিজেদের প্লেনকে ভূপাতিত করে সেটা দেখার পর জাপানের প্রেসিডেন্ট তাদের ফাইটার জেটকে ফিরে আসতে বলে। কিন্তু স্ট্যান সেখান থেকে জাপানের একজন পাইলটকে সম্মোহিত করে ফেলে। এর জন্য জাপানের সে পাইলটটি আবারও আমেরিকা শিপের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। অন্যদিকে তখন ইউএস প্রেসিডেন্ট সবকিছু যুদ্ধজাহাজ থেকে পর্যবেক্ষণ করছিল। ঠিক তখন এই প্রেসিডেন্টকে
স্ট্যান ফোন করার পর স্ট্যান প্রেসিডেন্টকে আগের কথা মনে করে দিয়ে ধীরে ধীরে রাগাতে শুরু করে। সে বলে তোমার কারণে তোমার মেয়ে আজ তোমাকে দেখতে পারে না। সত্যি কথা বলতে কি আমাকে মনস্টার মতো দেখতে হলো, তুমি আসলে সত্যিকারের একজন মনস্টার, কারণ তুমি নিজের স্বার্থসিদ্ধির জন্য হাজার হাজার নিরীহ মানুষকে মেরে ফেলেছ। স্ট্যানের মুখ থেকে এইসব কথা শুনে রেগে মেগে ধীরে ধীরে প্রেসিডেন্টের শরীর অনেক গরম হতে শুরু করে। প্রেসিডেন্টের এই অবস্থা দেখার পর আমরা বুঝতে পারি প্রেসিডেন্টের মধ্যে যে কোনো ঝামেলা আছে। ধীরে ধীরে প্রেসিডেন্ট যখন লাল হয়ে যাচ্ছিল ঠিক তখনই তার কাছে তার অ্যাসিস্ট্যান্ট আসে। অন্যদিকে ফ্যালকন আর টুরিস্ট স্ট্যানের কন্ট্রোলে থাকা সেই লাস্ট বিমানটিকে থামানোর চেষ্টা করছিল। এক পর্যায়ে সেই বিমানটি থেকে অনেকগুলো মিসাইল ইউএস শিপের দিকে লঞ্চ করা হয়। ফ্যালকন তখন টুরিস্টকে বলে তুমি মিসাইলগুলোকে সামলাও আর আমি বিমানটিকে সামলাচ্ছি। ফ্যালকনের কথা মতো টুরিস্ট তখন সেই মিসাইলগুলোর সামনে গিয়ে একে একে সবগুলো মিসাইলকে ইন্টারসেপ্ট করছিল। বেশিরভাগ মিসাইলকে ইন্টারসেপ্ট করার পরও একটি মিসাইল এসে টুরিস্টের শরীরে হিট করে। এর ফলে টুরিস্ট আহত অবস্থায় গিয়ে একদম সমুদ্রের মধ্যে পড়ে। অন্যদিকে ফ্যালকন অনেক কষ্টের পর সামহাও সে বিমানটিকে ভূপাতিত করে। স্ট্যান যখন বুঝতে পারে তার প্ল্যানটি ফেল হয়ে গেছে তখন তো সে রাগে একদম ফুঁসতে থাকে। এরপরের সিন আমরা দেখতে পাই টুরিস্টকে সমুদ্র থেকে রেস্কিউ করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। অনেকগুলো সার্জারি করার পর ফাইনালি টুরিস্ট আশঙ্কা মুক্ত হয়। ফ্যালকন যখন দূর থেকে দাঁড়িয়ে টুরিস্টকে দেখছিল ঠিক তখনই ফ্যালকনের কাছে তার একজন পুরনো বন্ধু আসে। আর গেস হোয়াট, তার এই পুরনো বন্ধু হলো বাকি। অনেকদিন পর বাকিকে দেখে ফ্যালকন তো অনেক খুশি। কিছুক্ষণ গল্প করার পর সে বাকিকে বলে প্রেসিডেন্ট চাচ্ছে আমি যেন আবারও পুনরায় অ্যাভেঞ্জার্স তৈরি করি। এই কথা শুনে বাকি একটি মুস্কি হেসে সেখান থেকে চলে যায়। সো যাই হোক, এরপরের সিন আমরা প্রেসিডেন্টকে দেখতে পাই। কালকে জাপান আর ইউএস এর মধ্যে যা হয়েছে তা নিয়ে আজকে প্রেসিডেন্টের প্রেস ব্রিফিং করার কথা ছিল। প্রেস ব্রিফিং এ যাওয়ার আগে প্রেসিডেন্ট তার মেয়েকে কল করে। সে বলে ব্রুস ব্যানারের সাথে আমি যা করেছি তার জন্য আমি লজ্জিত, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আজকে 16 বছর ধরে আমি তোমাকে দেখি না, এই জন্য অনেকদিন ধরে আমার তোমাকে দেখতে ইচ্ছে করছে, তুমি কি আমার সাথে দেখা করতে পারবে? তার মেয়ে তখন তাকে বলে আগে আপনি ভালো হন, তারপর আমি আপনার সাথে একা এসে দেখা করব। মেয়ের মুখ থেকে এই কথা শুনে প্রেসিডেন্টের মন খারাপ হয়ে যায়। প্রেসিডেন্ট যখন প্রেস ব্রিফিং করতে যায় ঠিক তখনই ফ্যালকনের কাছে এসে স্ট্যান দেখা করে। হঠাৎ করে হোয়াইট হাউসের পাশে স্ট্যানকে দেখে ফ্যালকন তার কাছে জানতে চায় এখন আবার তুমি কি চাও, তোমার প্ল্যান তো কালকে চপাট হয়ে গেছে। সে বলে যেহেতু আমাকে দেখতে মনস্টারের মতো এই জন্য আমাকে আর কেউ পছন্দ করে না, এই জন্য আমি পুলিশের কাছে আত্মসমর্পণ করতে আসছি, কিন্তু তার আগে আমাকে যে মনস্টার বানিয়েছে আমি তাকে সবার সামনে মনস্টার বানাতে চাই। এই কথা বলে স্ট্যান পুলিশের কাছে আত্মসমর্পণ করে দেয়। অন্যদিকে প্রেসিডেন্ট যখন সবার সামনে প্রেস ব্রিফিং এ আসে তখন সাংবাদিকরা প্রেসিডেন্টকে অনেক উল্টাপাল্টা প্রশ্ন করে। তারা প্রেসিডেন্টকে আগে প্রেসিডেন্ট ব্রুস ব্যানারের সাথে যা করেছে এবং তার মেয়ের সাথে যা করেছে সবকিছুই মনে করিয়ে দেয়। তার উপর স্ট্যান সেখানে থাকা স্পিকারকে হ্যাক করে স্ট্যান আর প্রেসিডেন্টের কল রেকর্ড সবার সামনে ফাঁস করে দেয়। সেই কল রেকর্ডের মধ্যে স্ট্যান আর প্রেসিডেন্টের সব কুকীর্তির প্রমাণ ছিল। তাদের এই সব কল রেকর্ড পাবলিকলি ফাঁস হয়ে যাওয়ার কারণে প্রেসিডেন্ট তখন ধীরে ধীরে রাখতে শুরু করে। অতিরিক্ত রেগে যাওয়ার কারণে প্রেসিডেন্ট তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। ধীরে ধীরে প্রেসিডেন্ট তখন রেড হাল্কে পরিণত হয়ে যায়। প্রথম থেকে স্ট্যানের এইটাই পরিকল্পনা ছিল যে সে সবার সামনে প্রেসিডেন্টকে মনস্টারে পরিণত করবে। এর জন্য স্ট্যান প্রেসিডেন্টের ওষুধের ভিতর ধীরে ধীরে হাল্কের ডিএনএ মিশিয়ে তাকে খাওয়াতো। সো যাই হোক, প্রেসিডেন্ট রেড হাল্কে পরিণত হওয়ার পর সবাই তাকে দেখে তো একদম অবাক। সিকিউরিটি গার্ডরা যখন রেড হাল্কের উপর গুলি চালায় তখন রেড হাল্ক নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রেড হাল্ক তখন সামনে যাকে পাচ্ছিল তাকে মেরে ফেলছিল। সিকিউরিটি গার্ডদেরকে মেরে রেড হাল্ক যখন হোয়াইট হাউস ভাঙচুর করছিল ঠিক তখনই সেখানে ফ্যালকন চলে আসে। আর এরপরে আমরা ফ্যালকন ভার্সেস রেড হাল্ক দুর্দান্ত একটি ফাইট দেখতে পাই। অনেকদিন পর হাল্ককে বড় পর্দা দেখে মানুষ তো একদম পাগল হয়ে যায়, হলের মধ্যে সিটি মারতে থাকে। রেড হাল্ক এতটাই ব্রুটাল ছিল যে সে ফ্যালকনকে অনেক বাজেভাবে মারতে শুরু করে। ফ্যালকন যখন বুঝতে পারে সে রেড হাল্ককে কোনোদিনও হারাতে পারবে না তখন সে রেড হাল্ককে সেখান থেকে দূরের দিকে নিয়ে যেতে শুরু করে। ফ্যালকন জানতো প্রেসিডেন্টের চেরি ফুল অনেক পছন্দ, কারণ তার মেয়ে চেরি ফুল অনেক ভালোবাসতো। এর জন্য ফ্যালকন রেড হাল্ককে লিয়ে একটি চেরি ফুল বাগানে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর আমরা ফ্যালকন ভার্সেস রেড হাল্ক দুর্দান্ত একটি ফাইট দেখতে পাই। ফ্যালকনকে মারতে মারতে রেড হাল্ক এক পর্যায়ে তার একটি পাখা ভেঙে ফেলে। পাখাটি ভাঙার পর রেড হাল্ক যখন ফ্যালকনকে একদম মেরে ফেলার জন্য তার দিকে এগিয়ে আসছিল তখন ফ্যালকন তার বেঁচে থাকা অন্য আরেকটি পাখা একদম রেড হাল্কের বুকের ভিতর ঢুকিয়ে দেয়। আর এর ফলে সেখানে অনেক বড় একটি এক্সপ্লোশন হয়। এত বড় এক্সপ্লোশনের ফলে রেড হাল্ক আর ফ্যালকন দুইজনে অনেক বাজেভাবে আহত হয়। এরপরেও রেড হাল্ক ফ্যালকনকে মারার জন্য তার দিকে এগিয়ে আসতে থাকে। ফ্যালকন তখন তাকে বলে প্রেসিডেন্ট আমি জানি আপনি এখনো রেড হাল্কের কন্ট্রোলে আছেন, আমি জানি আপনি চাইলে এখন আমাকে মাত্র একটি খুশি মেরে ফেলতে পারেন। যদি এটা করেন তাহলে স্ট্যানের কথাই সত্যি হয়ে যাবে, পৃথিবীর চোখে আপনি একজন মনস্টার হয়ে যাবেন। কিন্তু আপনি চাইলে স্যারেন্ডার করে এখন হিরো হয়ে যেতে পারেন, অন্তত আপনার মেয়ের জন্য হলো আপনি স্যারেন্ডার করে সব পাপের প্রায়শ্চিত্ত করুন। ফ্যালকন যখন তাকে এইসব কথা বলছিল ঠিক তখনই তার হাতে একটি চেরি ফুল এসে লাগে। চেরি ফুলটি দেখে প্রেসিডেন্টের তার মেয়ের কথা মনে পড়ে যায়। সে তখন রেড হাল্ক থেকে আবারও তার মানুষের রূপে ফিরে আসে। এরপরের সিনে আমরা দেখতে পাই প্রেসিডেন্টকে দ্য রাফ নামের সেই স্পেশাল জেলে রাখা হয়েছে।
প্রেসিডেন্ট স্বইচ্ছায় নিজের সব দোষ কবুল করে সে প্রেসিডেন্টের পদ ছেড়ে দিয়েছে। কয়েকদিন পর প্রেসিডেন্টের সাথে দেখা করতে ফ্যালকন সেই জেলে যায়। সেখানে ফ্যালকন একা যায় না, তার সাথে একজন স্পেশাল মানুষও যায়। আর গেস হোয়াট, সেই স্পেশাল মানুষটি হলো থান্ডারবোল্ট রুসের মেয়ে। এত বছর পর তাকে দেখে আমার ইনক্রেডিবল হাল্ক মুভির কথা মনে পড়ে গেছে। তাদের বাবা মেয়েকে পার্সোনাল কিছু টাইম স্পেন্ড করতে দিয়ে ফ্যালকন সেখান থেকে চলে যায়। মুভিটির পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাই ফ্যালকন সেই জেলের মধ্যেই স্ট্যানের সাথে গিয়ে দেখা করেছে। স্ট্যান তখন ফ্যালকনকে মাল্টিভার্স এবং ডক্টর ডুমের কথা বলে, কিন্তু স্ট্যানের এইসব কথা ফ্যালকনের সবকিছু মাথার উপর দিয়ে চলে যায়। তার মানে এটাই দ্বারা স্ট্যান মাল্টিভার্সের ব্যাপারে আগে থেকেই জানে। সুতরাং আমরা স্ট্যান অথবা রেড হাল্ককে সামনের যে কোনো মুভিতেও দেখতে পারি। মুভিটি দেখার পর আপনারা যদি আমাকে মুভিটিকে রেট দিতে বলেন তাহলে আমি 7.5 আউট অফ 10 রেটিং দেব। আপনার পার্সোনাল ওপিনিয়নে মুভিটির রেটিং কত হওয়া উচিত তা নিচে কমেন্টে গিয়ে জানাতে পারেন। আর এমন নতুন মুভির এক্সপ্লেনেশন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।